তো আজকের টপিক হচ্ছে কাউন্টার। কাউন্টার অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিটে যা পড়ছে এখন পর্যন্ত সবচেয়ে সহজ আসলে এখন পর্যন্ত। তো কাউন্টারের আইডিয়া একদম সহজ, যে কাউন্টার কি করে কাউন্ট করে। সো দুই ধরনের কাউন্টার আমরা পড়বো। ফার্স্ট হচ্ছে রিপল কাউন্টার বা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস তো আমরা এখন জানি। অ্যাসিনক্রোনাস কি, যে ক্লক একসাথে না, সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক একসাথে কাজ করে না। আর সিনক্রোনাস মানে সবগুলোর ক্লক একসাথে কাজ করে। দুই ধরনের কাউন্টার পড়বো। একটা হচ্ছে, এখন আইডি লিখো না, আইডি যখন লিখতে বলবো তখন লিখো। ওকে, কাউন্টার কি জানি বলতেছিলাম, সিনক্রোনাস। তো সিনক্রোনাস হচ্ছে সবগুলোর ক্লক হচ্ছে একসাথে কানেক্টেড থাকবে একই ক্লকের সাথে। আর হচ্ছে অ্যাসিনক্রোনাস যেটা, সেটার সবগুলোর কানেকশন একসাথে থাকবে না। সেটাকে আমরা রিপল কাউন্টার বলতেছি কাউন্টারের কেসে। রিপল কেন বলতেছি, কারণ রিপলের সংজ্ঞাটাই হচ্ছে একটা ক্লক, এই যে ডিসকানেক্টেড কেন, ওকে আসছে। হ্যাঁ, সো রিপল কাউন্টার, রিপল কাউন্টারের সংজ্ঞা কি? রিপল কাউন্টারের সংজ্ঞাটা হচ্ছে যে আমাদের মাল্টিপল ফ্লিপ ফ্লপস যে আছে, এদের একটার আউটপুট অন্যটার মানে পরেরটার ক্লক হিসেবে কাজ করবে। ঠিক আছে, সো আউটপুট ক্লক হিসেবে কাজ করবে, এটা একটু মনে রাখবো, আমি এটা লিখে রাখবো। সো আমাদের কি আউটপুট হচ্ছে ইউজড ফর ক্লক অফ দ্য নেক্সট, ঠিক আছে, নেক্সট ফ্লিপ ফ্লপ, ক্লক অফ নেক্সট ফ্লিপ ফ্লপ। ওকে, সো নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে আমাদের আউটপুটটাকে ইউজ করা, এটা মনে রাখবো। রিপলের সংজ্ঞাটা হচ্ছে মূলত এরকমই, যে রিপল ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসিনক্রোনাস অবভিয়াসলি, কারণ সবগুলোর ক্লক সেম না। বাট ক্লকটা কিভাবে দেওয়া হয়, আগেরটার আউটপুট থেকে পরেরটার ক্লকে দেওয়া হয়, ঠিক আছে, ফ্লিপ ফ্লপে। ওকে, এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে আমরা সামনে যাই। ফার্স্ট যে জিনিস দেখবো সেটা হচ্ছে রিপল কাউন্টার। কাউন্টার কি করবে, কাউন্টারটা হচ্ছে আমার 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে। আমরা 4 বিট কাউন্টার চিন্তা করতেছি। 4 বিট কাউন্টার হলে সেটা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করে। যদি 3 বিট হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত। যদি 5 বিট হয় তাহলে 0 থেকে 31 পর্যন্ত। এগুলো তো আমরা জানি, তাই না, কত বিট পর্যন্ত কাউন্ট করতে পারবে। সো আমাদের 4 বিট ফ্লিপ ফ্লপ, 4 বিট কাউন্টার বানাবো। সো আমাদের 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করব, আর কাউন্ট করবে 0 থেকে 15 অথবা 15 থেকে 0। দুই ধরনের করতে পারে। এটাকে আমরা আপ কাউন্টার বলি, এটা হচ্ছে ডাউন কাউন্টার। ঠিক আছে, ডাউন মানে নিচের দিকে, মানে 15 থেকে নিচের দিকে যাচ্ছে, 15, 14, 13 এইভাবে করতে করতে 0 পর্যন্ত নিচে যাচ্ছে, এই কারণে ডাউন কাউন্টার বলি। আপ কাউন্টার মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে, 0, 1, 2, 3। ওকে, এইবার কয়েকটা জিনিস জানা লাগবে আমাদের ফ্লিপ ফ্লপ, এই রিপল কাউন্টারে যাওয়ার আগে। ফ্লিপ ফ্লপের টগল করার বৈশিষ্ট্য বা টগলিং এফেক্ট যেটা, সেটা আমাদের জানা লাগবে। টগল মানে তো জানি, কেউ একজন বলো তো টগল মানে কি? 0 রে 1, 1 রে 0 করে দেয়। এক্স্যাক্টলি। সো ক্লক দিলে যদি আগে 0 ছিল পরে 1 হয়ে যাবে, আর যদি আগে 1 থাকে তাহলে পরে 0 হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি টগলিং। সো এই টগলিং এফেক্টটা আমরা তো জে কে এর জন্য একদম ইজিলি জানি, জে আর কে 1 হইলে আমাদের টগল হয়, তাই না, এটা আমরা জানি। আর টি এর ক্ষেত্রেও আমরা জানি যে টি ইকুয়াল টু 1 হইলে, টি আমরা শিখাইছি, টি হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, জাস্ট জে আর কে কে একসাথে কানেক্ট করে দিছি। সো তাহলে জে আর কে যেহেতু 1 করা লাগতো, টি এর ক্ষেত্রে জাস্ট টি 1 করলেই হবে। ওকে, এই দুটো তো আমরা জানি, এই দুটো সহজ। ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটু একটা জিনিস জানা লাগে, যে ডি ফ্লিপ ফ্লপে টগল কেমনে করে। ডি ফ্লিপ ফ্লপে টগলিং ইফেক্টটা আসলে সহজ। ধরো এটা ডি, এটা কিউ বার, এটা কিউ। সো কিউ বার থেকে আমরা ডি তে কানেক্ট করে দিব, ঠিক আছে। এটা করলে আমাদের টগল হবে। কিভাবে, ধরো আগে যদি এটা 1 হয়, কিউ 1 হয়, তাহলে কিউ বার কত হবে, 0। তাহলে এখানে 0 আসবে, তাহলে আমরা যদি ক্লক দিই, ক্লক দেওয়ার সাথে সাথে এই 0টা এখানে এসে পড়বে, তাই না। তখন এটা 1 হয়ে যাবে এবং এখানে 1 ওয়েট করবে পরের বার 1 হয়ে যাওয়ার জন্য, প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটাই তো টগল, তাই না, 0 কে 1 করে দেওয়া। সো আমাদের ডি ফ্লিপ ফ্লপে টগলিংটা করি আমরা কিউ বার থেকে ডি তে একটা তার দিয়ে কানেক্ট করে। এই জিনিসটাকে বুঝতে পারছি? স্যার কিউ বার থেকে ডি তে তার দিয়ে কানেক্ট করে না? টগল করানোর জন্য। জি স্যার। ওকে, গ্রেট।
তাহলে আমরা টগলিং ইফেক্ট বুঝে গেছি তিনটা ফ্লিপ ফ্লপের জন্য। এটা কেন জানা দরকার? কারণ রিপল কাউন্টার যদি বানাইতে বলে আমাদের ফ্লিপ ফ্লপ গুলাকে টগল করাইতে হয়, ঠিক আছে? টগল কেন করাইতে হয় আমরা যদি একটু টেবিলটাতে দেখি, এই খেয়াল করলে দেখবো যে ভ্যালু আসলে হচ্ছে টগল হচ্ছে, হ্যাঁ, প্রত্যেক ক্লকে টগল হচ্ছে এবং সব জায়গায় টগলই করা লাগে, জাস্ট এক একটাতে কয়েক ঘর পর পর। সো এইখানে প্রতি ক্লকে, এখানে প্রতি 2 ঘর পর পর, এখানে প্রতি 4 ঘর পর পর টগল করে এবং এখানে প্রতি 8 ঘর পর পর টগল করে, পরেরটাতে প্রতি 16 ঘর পর পর টগল করবে এন্ড সো অন। সো টগল করানো লাগে, সহজ কথা। সো আমাদের ফ্লিপ ফ্লপ গুলার মেইন যে ক্যারেক্টারিস্টিক ইউজ করবো সেটা হচ্ছে টগল করানো। ওকে, গেল। সো যদি আমাদেরকে রিপল কাউন্টার বানাইতে বলে আমরা দেখবো কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলছে এবং ওই ফ্লিপ ফ্লপকে সহজে টগল করানোর জন্য যা করা লাগে সেটা সেই কানেকশন দিয়ে দিব। ওকে, ফার্স্ট স্টেপ ডান। নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের ক্লকের কিছু রুল আছে। হ্যাঁ, আমরা জানি যে রিপল কাউন্টারে আমরা কি করব, আগের ফ্লিপ ফ্লপ থেকে পরের ফ্লিপ ফ্লপে আমরা হচ্ছে ক্লক দিব, কি দিয়ে? আউটপুট দিয়ে, তাই না? এখন কোন আউটপুটটা নিব? ফ্লিপ ফ্লপের তো দুইটা আউটপুট আছে, একটা কিউ আর একটা হচ্ছে কিউ বার, তাই না? তো কোনটা নিব সেটা হচ্ছে আমার কয়েকটা রুল আছে। সো ওটা এটা একটু কাইন্ড অফ মনে রাখা লাগে, একটা মনে রাখলে আসলে হয়, বাকিগুলো ওইখান থেকে বানানো যায়। ফর এক্সাম্পল, ধরো তোমাকে বললো আপ কাউন্টার বানাইতে হবে, হ্যাঁ, আপ কাউন্টার কি এটা তো আমরা বুঝি। সো আপ কাউন্টার বানাইতে হবে বলে দিছে এবং বলছে হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলা পজিটিভ এজ ট্রিগার্ড। পজিটিভ এজ তো জানি, মানে রাইজিং এজ, ঠিক আছে? রাইজিং এজ ট্রিগার্ড এটা যদি বলে দেয় তাহলে আমরা আগেরটার কিউ বার থেকে কানেকশন নিব। ওকে, আর যদি বলে নেগেটিভ এজ ট্রিগার্ড তাহলে আমরা হচ্ছে কিউ থেকে কানেকশন নিব। দ্যাটস ইট। আপ কাউন্টার বলছে পজিটিভ এজ বলছে তাহলে কিউ বার, আপ কাউন্টার বলছে নেগেটিভ এজ বলছে তাহলে কিউ। উল্টা তাহলে ডাউন কাউন্টারের ক্ষেত্রে ডাউন কাউন্টার বলছেন পজিটিভ এজ বলছে তাহলে কিউ, আর ডাউন কাউন্টার বলছে নেগেটিভ এজ বলছে তাহলে কিউ বার। এই জিনিসগুলা বলতেছি, মনে রাখা লাগবে, ঠিক আছে? মনে রাখতে পারলে রিপল কাউন্টার বানানো একদম সহজ। সো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা আসলে রিপল কাউন্টার বানানো শিখে গেছো। এরপরে আমি নেক্সট ইয়েতে দেখাবো যে রিপল কাউন্টার আসলে কেমনে বানাবো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? একটু বলো, কোনো পার্ট বুঝো নেই? এটা ল্যাবেরটা এটা সেম না? সেম, এক্স্যাক্টলি সেম। ল্যাবে যেটা করানো হয়েছে, ইনফ্যাক্ট ল্যাবে তো হাতে কলমে করছিলা অনেকগুলা ভার্সন করে করে। সো ল্যাব যদি ভালোভাবে আয়ত্ত করো এই জিনিস অনেক সহজ, একই। সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আপ কাউন্টার আর ডাউন কাউন্টারের বৈশিষ্ট্যগুলো, এগুলো শিখে গেলাম। এখন আমরা তাহলে বানাবো। ওকে, আমাদেরকে বলছে যে 4 বিট আপ কাউন্টার বানাইতে পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। সো আমাদের প্রথম কি কাজ হবে, কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করবো সেটা বের করা। সেটা কেমনে বের করবো? 4 বিট। 4 বিট থেকে মানে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, 4 বিটের জন্য 4টা, এটা তো আমরা জানি। তো আমরা এই 1 2 3 4টা ফ্লিপ ফ্লপ দিলাম। ওকে, প্রথম কাজ শেষ। নেক্সট কাজ হচ্ছে কি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তাহলে ডি ফ্লিপ ফ্লপের রুলটা একটু যদি আগে যাই, যে আমার কিউ বার থেকে হচ্ছে ডি তে কানেকশন লাগাবো, তাই না? এই যে এইভাবে, তাহলে এটা করে দিব। নেক্সট কাজ হবে কিউ বার থেকে, যে এটা কিউ বার, এটা কিউ বার, এটা কিউ, উপরেরটা কিউ হয় নিচেরটা কিউ বার হয়, নিচেরটার থেকে নিয়ে ডি তে কানেক্ট করে দিচ্ছি এবং সবগুলো দিয়ে সেম কাজ করছি, নিয়ে ডি তে কানেক্ট করছি, এখান থেকে নিয়ে ডি তে কানেক্ট করছি। ওকে, সো প্রত্যেকটাতে সেম কাজ করছি। নেক্সট যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই কাজটার পরে রিপেলে কি হয়, আগেরটার আউটপুট থেকে পরেরটার ক্লকে আমরা কানেকশন দিই। ক্লকের কোনটা নিব সেটা। সো আমাদেরকে বলছে আপ কাউন্টার পজিটিভ এজ, আমরা একটু আগে যাই। আপ কাউন্টার পজিটিভ এজ হলে কিউ বার থেকে নেয়, তাহলে কিউ বার থেকে লাইন টেনে দিব। সো কিউ বার থেকে নিয়ে পরেরটার ক্লকে, কিউ বার থেকে নিয়ে পরেরটার ক্লকে, কিউ বার থেকে নিয়ে পরেরটার ক্লকে, ডান। এই তিনটা স্টেপে কাজ শেষ। প্রথম স্টেপে কি করব, কয়টা ফ্লিপ ফ্লপ নিব সেটা। নেক্সট স্টেপে নিব হচ্ছে যেই ফ্লিপ ফ্লপ বলছো ওটাকে টগল কেমনে করায় সেটা। আর লাস্ট স্টেপে হচ্ছে কানেকশনটা দিব, ক্লকের কানেকশনটা। এবং সবসময় মনে রাখবো যে একবারে ফার্স্টের যেই ফ্লিপ ফ্লপটা সেটাতে ডিরেক্ট ক্লক কানেক্টেড হয়। কেন? কারণ আমরা ওই যে ছবিটাতে দেখছি, এই যে ট্রুথ টেবিলটাতে দেখছি যে প্রত্যেক স্টেপে হচ্ছে এক এক করে করে ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? প্রত্যেক স্টেপে টগল হচ্ছে কিউ জিরোতে, তাহলে প্রত্যেক স্টেপে ওকে ডাইরেক্ট ক্লক দিব, পরের গুলাতে এক ঘর পর পর। তো এই কারণে আগেরটার ক্লক পরেরটার সরি আগেরটার আউটপুট পরেরটার ক্লক ইউজ। এই কারণে রিপলও বলি, একটার পর একটা একটার পর একটা কাজ করতেছে। ওকে, বলো, বুঝতে সমস্যা হয়েছে কারো এই পর্যন্ত? সো পরীক্ষায় যদি আসে এরকম কনফিগারেশন বলে দিবে, এরকম কয়েকটা জিনিস বলে দিবে, বলবে যে রিপল কাউন্টারটা বানাও।
স্যার ফার্স্টে ডি থেকে কিউ বারে, দেন কিউ বার থেকে পরের ডি, না পরের ক্লকে পরের ক্লকে না? ক্লকে ডি এরটা না, কিন্তু না, ডি এরটা কিন্তু ফ্লিপ ফ্লপের কারণে। সেটা কিন্তু ওই যে এই আমাদের যে রুল যে আগেরটার আউটপুট থেকে পরেরটার ক্লকে দিব, ওই রুল অনুসারে কিন্তু এটা হয় না। এটা হয়েছে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, দেখো ডি ফ্লিপ ফ্লপের টগল করাই এভাবে যে কিউ বার থেকে নিয়ে ডি তে কানেকশন। এটা প্রত্যেকটা দিছে জি স্যার। পরের আবার পরেরটা ডি থেকে আবার কিউ বারে, দেন আবার ওইখান থেকে ক্লকে। হ্যাঁ ওকে, আমরা আই গেস বুঝে গেছি। আরেকটা দেখি, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমাদেরকে এখন বললো যে 4 বিট আপ কাউন্টার বানাইতে জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে, এবং বলছে নেগেটিভ এজ ট্রিগার, সো নেগেটিভ এজ বলে দিছে। তাহলে প্রথম কাজ কি, 4 বিট তার মানে 4টা ফ্লিপ ফ্লপ নেবো, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, 4টা নিলাম। নেক্সট কাজ হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ বলছে, তাহলে জেকে ফ্লিপ ফ্লপকে টগল কেমনে করে, জে আর কে কে 1 করে দেয়। তাহলে খেয়াল করলে দেখবে যে জে আর কে একসাথে কানেক্ট করে এই নিচে একবারে একটা লজিক 1 আছে, এই লজিক 1 এর সাথে কানেক্ট করে দিছে। ওকে, আর ক্লিয়ার আমি আগেও বলছি, ক্লিয়ার নামের যা আছে সব বাদ করে দিবা। ক্লিয়ার এগুলা জাস্ট এমনি বইয়ের ছবিতে থাকে দেখে দেওয়া হয়, বাট ক্লিয়ার লাগবে না, ক্লিয়ারের অংশটুকু বাদ। স্যার লজিক 1টা কি পাওয়ার? হ্যাঁ, লজিক 1 মানে পাওয়ার, লজিক 1 মানে পাওয়ার অথবা জাস্ট 1, ঠিক আছে। 1 বুঝিতে মানে লজিসিমে করার সময় তো পাওয়ার হচ্ছে 1, আর এইখানে ধরো লজিক 1 দিয়ে ওই 1 কে বুঝাইছে আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা 1 এর সাথে কানেক্ট করে দিলাম। এবার বলছে নেগেটিভ এজ আর আপ কাউন্টার, তাহলে আমাদের এখন দেখতে হবে যে ওই ক্ষেত্রে আমরা কোন কানেকশনটা লাগে। তো আপ কাউন্টার নেগেটিভ এজ কিউ থেকে লাগে, ঠিক আছে। এই জিনিসটা যে বললাম মুখস্থ কাইন্ড অফ করা লাগবে বা মনে রাখতে লাগবে। সো নেগেটিভ আর কিউ, তাহলে আমরা কি করব, চলে যাব এখানে কিউ থেকে কানেকশন দিব, এই যে কিউ থেকে পরেরটার ক্লকে। আর নেগেটিভ এজ বুঝাইতে তো এই যে এইটা ইউজ করা হয়, এটা আমি আগেও বলছি, এই যে অ্যারো দিয়ে আগে একটা গোল দিতে হয়, এটা গোল দিলে নেগেটিভ এজ বোঝায়, আর গোল না দিলে পজিটিভ এজ বোঝায়। সো এটা থেকে কিউ থেকে নিয়ে নেগেটিভ এজ লাগাই দিলাম, কিউ থেকে নিয়ে নেগেটিভ এজ, কিউ থেকে নিয়ে নেগেটিভ এজ। ওকে, বলো বুঝে গেছে? 3টা সহজ স্টেপ এন্ড রিপল কাউন্টার বানানো শেষ। জাস্ট 2টা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ কখন টগল করব, আর আপ কাউন্টার নাকি ডাউন কাউন্টার সেটা অনুসারে কোন কানেকশনটা দিব, কিউ থেকে নাকি কিউ বার থেকে, এটাই। স্যার কখন টগল করবে বলতে? মানে যেই ফ্লিপ ফ্লপটা ইউজ করতেছি সেটা টগল কিভাবে করে। সো আমাকে যদি জে কে বলে দেয় তাহলে জে আর কে এর ভ্যালু 1, যদি ডি বলে তাহলে কিউ বার থেকে ডি তে কানেক্ট করব, আর যদি টি ফ্লিপ ফ্লপ বলে তাহলে টি এর ভ্যালু 1 করে দিব। এস আর বলবে না, ঠিক আছে। এস আর বললেও আসলে করা যায় জেকের মতোই সেম, বাট জেকের মতো সেম না, ডি ফ্লিপ ফ্লপ বানাই করা লাগে, যাই হোক ওটা লাগবে না, ঠিক আছে। এস আর একটা দরকার নেই, ডি জেকে আর টি এই 3টা শিখলেই যথেষ্ট। পরীক্ষায় মূলত এই 3টা দিয়ে আসে। ওকে, বুঝতে পারছো নাকি বলো? রিপল কাউন্টার সহজ আসলে, বাট কিছু যে বললাম যে 2টা জিনিস মনে রাখলে আর তেমন কোনো কঠিন না। ইয়েস স্যার, বুঝছি। সবাই বুঝছি? ওকে গ্রেট। তাইলে এখন নেক্সট যেটা, আচ্ছা এই স্লাইডে দেখবা এই যে সিনক্রোনাস কাউন্টার বলে একটা বিশাল বড় জিনিস করছে, এই বিশাল বড় জিনিস পড়ার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার দিয়ে এই যে মাত্র যে জিনিসটা বানাইছো রিপল কাউন্টার, সেটাকে পুরা ওই যে আমরা সিকোয়েন্স রেকগনাইজার যে শিখছিলাম ওইরকম করে টেবিল বানায় সার্কিট এই জিনিসটা বানাইছে। এটার দরকার নাই, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। ওকে, সামনে যাই। আমাদের যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিট্রারি কাউন্টার, ঠিক আছে। আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার বলে। আরবিট্রারি সিকোয়েন্স আগে জানি কোনটা দেখাইছিলেন, বললেন যে কি বলার দরকার নাই। এই যে এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টারের ভিতরে তোমার এই আপ কাউন্টার আর ডাউন কাউন্টারকে এইভাবে ওই যে ফুললি যে সিকোয়েন্স রেকগনাইজারে শিখছি না, জি, ওইরকম স্টেট টেবিল বানায়, এরকম কেম্যাপ বানায়, তারপর ইকুয়েশন বের করে সার্কিটটা আঁকছে। এই পার্টটুকুর দরকার নেই, জাস্ট এইটুকু, ঠিক আছে। দরকার নেই বলতে সহজ, যদি দেখো তাহলে সহজ আসলে, আসবে তো না এগুলি পরীক্ষায়। হ্যাঁ মানে এত বড় জিনিস আসে না আর কি, সহজ কথা। সেই কারণে এই সার্কিটটা দেখতে পারো, মানে জাস্ট সার্কিটটার কানেকশন আসতে পারে বলতে আর কি সহজ কানেকশন, কারণ একদম এই পুরো ফুল স্টেপ করে করে আসবে, ঠিক আছে। এটা অনেক বিশাল বড় টেবিল, এটা পরীক্ষার খাতায় অবভিয়াসলি ওই 8টা কে ম্যাপ হবে, চিন্তা করে দেখো এই জায়গায় 8টা কে ম্যাপ, 8টা কে ম্যাপের 8টা সলিউশন, 8টা সলিউশনের হচ্ছে 8টা ইকুয়েশন, 8টা ইকুয়েশন থেকে 8টা অ্যাকচুয়ালি 4টা আউটপুট ওলা সার্কিট, 4টা আউটপুট,
হ্যাঁ 4টা আসতে পারে যদি এই একটাতে 40 মার্ক থাকে। হ্যাঁ একটা তো থাকবে না। তো ওরকম মানে লজিক্যালি স্পিকিং আসবে না, পুরো স্টেপটা আসবে না। জাস্ট তোমরা সার্কিটটা দেখো, ঠিক আছে? এই সার্কিট যেটা, যে এই সার্কিটটার কানেকশন কিভাবে করছে, জাস্ট কানেকশনটা দেখলেই হবে। ওই আগে পিছের ইকুয়েশন, মানে আগে পিছের কাজ দেখা লাগবে না, ইকুয়েশন আর সার্কিট। সেটা হচ্ছে সিনক্রোনাস ভার্সনটা, রিপল কাউন্টারের সিনক্রোনাস ভার্সন। রিপল কাউন্টার তো অ্যাসিনক্রোনাস, সেটা তো আমরা বুঝছি। এবার রিপল কাউন্টারের সিনক্রোনাস ভার্সনটা। আচ্ছা স্যার, এটা কোনটা সুবিধাজনক বেশি, সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? সুবিধা বলতে ওরকম কিছু নাই, ঠিক আছে? সিনক্রোনাস হচ্ছে এরকম যে সিনক্রোনাসের মধ্যে ডিলে কম হয়, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস তো একটা কাজ হবে, তারপর একটা ক্লকে আসবে, এই মাঝখানে প্রত্যেকটা স্টেপে বড় বড় ডিলে থাকে, ঠিক আছে? মানে ন্যানো স্কেল লেভেলেই, বাট স্টিল একটা সার্কিটের জন্য, ইলেকট্রনের জন্য বড় সড়ই ডিলে। তো এই ধরনের অ্যাসিনক্রোনাসে যে ডিলে গুলো হয়, সিনক্রোনাসে ওগুলো কমে আসে তুলনামূলক। তো সবগুলো একই সাথেই হচ্ছে মোটামুটি। So এই এইটাই তাহলে স্যার ওয়াইডলি ব্যবহৃত হয় নাকি রিপল কোনটা? কাউন্টার? মানে এই সিনক্রোনাসে বেশি সব জায়গায় ব্যবহৃত হয় নাকি রিপল কাউন্টার? না না না, রিপল কাউন্টারটা হচ্ছে একটা ভার্সন অফ কাউন্টার, সিনক্রোনাসটা আরেকটা ভার্সন অফ কাউন্টার। রিপল কাউন্টারটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সহজ, তাই না? দেখলাম যে একটার কানেকশন জাস্ট পরে। সো ইমপ্লিমেন্টেশন লেভেলে হচ্ছে রিপল কাউন্টার ইজিয়ার। আর সিনক্রোনাস কাউন্টার হচ্ছে নর্মালি আমরা যত কাজ করতেছি সবকিছু অ্যাকচুয়ালি সিঙ্ক থাকে। অ্যাসিনক্রোনাস জিনিসপাতি আমাদের কম্পিউটারের ভিতরে হচ্ছে যা করতেছি, মানে কম্পিউটারের ভিতরে হার্ডওয়্যার। আচ্ছা, কাউন্টার কোথায় ইউজ হয় এটা সম্ভবত বলিনি। কাউন্টার হচ্ছে আমাদের যে ডিভাইস, পিসি, পিসির ভিতরে আমাদের প্রসেসরের একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? প্রসেসরের ভিতর সবকিছু অ্যাসেম্বলিতে কনভার্ট করার পর সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। মেশিন ল্যাঙ্গুয়েজে নেওয়ার পর সেটা প্রসেসরে যখন প্রসেস হয়, এই সব জিনিস যেগুলো এখন বলতেছে এগুলো সামনে কম্পিউটার আর্কিটেকচারে শিখবে, ঠিক আছে? তো ওই সময় প্রত্যেক লাইনস অফ কোডকে এক্সিকিউট করার জন্য একটা কাউন্টার রাখা লাগে, প্রোগ্রাম কাউন্টার। এটা একটা সবচেয়ে বেসিক কাউন্টার পিসির ভিতর, ঠিক আছে? এরকম আরো অনেক কাউন্টার আছে, বাট আমি প্রোগ্রাম কাউন্টারের কথা বলতেছি বিকজ এটা অলমোস্ট সকল এক্সিকিউশনের জন্য লাগে, ঠিক আছে? তো এই যে পিসি প্রোগ্রাম কাউন্টার যেটা, এটা কার সাথে সিঙ্ক থাকতে হয়? আমার প্রসেসরের সাথে, রাইট? প্রসেসর হচ্ছে যদি এই কাউন্টার অ্যাসিনক্রোনাস হয়, তাহলে ওই প্রত্যেকটা প্রসেস এক্সিকিউট করার আগে একটা ছোট ডিলে থাকবে। ওই ডিলেটা আমরা চাই না। সেই কারণে হচ্ছে আমাদের সিনক্রোনাস ভার্সন অফ ক্লক হচ্ছে সবসময় ইউজ করা হয় মোটামুটি মোটামুটি সকল প্রসেসরের ভিতরে। এটা কেন বললাম, এটার মেইন হচ্ছে যে ওই যে ডিলেটা বোঝানোর জন্য। কারণ আমাদের হাজার হাজার বা লক্ষ লক্ষ লাইনস অফ কোড হচ্ছে এক্সিকিউট হচ্ছে, মোর দেন লক্ষ লক্ষ। তো এতগুলা লাইনস অফ কোড যখন এক্সিকিউট হয় কম্পিউটারের ভিতরে, প্রত্যেকটা আমরা একটা কাউন্টার দিয়ে আগাচ্ছি। কাউন্টার চার চার যোগ করে করে আগায় আর কি, প্রোগ্রাম কাউন্টার যেটা। সো এই যে আগাচ্ছি আমরা, এইখানে যদি প্রত্যেক স্টেপে অ্যাসিনক্রোনাস কাউন্টার আমরা ইউজ করি, প্রত্যেক স্টেপে ডিলে থাকবে। তো এই যে ছোট 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 ডিলে, সব ছোট ছোট ডিলে যোগ হইতে হইতে বিশাল বড় ডিলে হয়ে যাবে, বুঝতে পারছো? একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে যায়। তো এই কারণে আমরা হচ্ছে নর্মালি অ্যাসিনক্রোনাস ইউজ করি না। বাট বড় সড়ো ইয়ার ক্ষেত্রে ধরো আচ্ছা, বিয়ে বাড়ির লাইট দেখছো না? এগুলোরও বেসিক হচ্ছে কাউন্টার, ঠিক আছে? জনসন কাউন্টার আছে, আরো কয়েক ধরনের কাউন্টার আছে, হ্যাঁ? রিং কাউন্টার আছে। রিং কাউন্টার হচ্ছে এরকম রিং এর মতো লাইট জ্বলতে থাকে। এই প্রত্যেকটা কাউন্টার দিয়ে হয়। তো এইগুলার ক্ষেত্রে আবার রিপল কাউন্টার ইউজ করা হয়। তো এখানে ডিলে ম্যাটার করে না, এখানে হচ্ছে ওই যে ইফেক্টটা ম্যাটার করে। সো ওই তো ইউজ কেসের উপর ভিত্তি করে, ঠিক আছে? এরকম যদি কখনো আহ মানে পারপাস থাকে যে হচ্ছে একটা ডিলে ক্রিয়েট করা, তাহলে অ্যাসিনক্রোনাস তো ভালোই। আর যদি ওই ডিলে ক্রিয়েট করাটা টার্গেট না থাকে, তাহলে রাদার দ্যান সিঙ্কে থাকা হচ্ছে কেউ টার্গেট থাকে, তাহলে সিনক্রোনাস ইউজ করা হয়। বুঝে গেছো? ইউজ কেসের উপর ভিত্তি করে। তো আরেকটা জিনিস স্যার, রেজিস্টার মানে তো মানে ডেটা বিট স্টোর করে রাখে তাই না? তাই কিন্তু আমরা কাউন্টারকে এক ধরনের রেজিস্টার হিসেবে বিবেচনা করি কেন? সো এটা হচ্ছে সংজ্ঞার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রেজিস্টার জাস্ট হচ্ছে আসলে মেমোরি সেভ করে রাখে এমন না, স্টোরেজ। শিফট রেজিস্টার যেটা, এটা কিন্তু স্টোরেজ ডিভাইস না। শিফট রেজিস্টার জাস্ট ডেটা শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায়। শিফট রেজিস্টারকে ইউজ করে ওই যে কপিও করা যায়। ওকে, সো রেজিস্টারের মেইন সংজ্ঞা হচ্ছে যে কালেকশন অফ ফ্লিপ ফ্লপ। কিছু ফ্লিপ ফ্লপকে একসাথে আমরা রেজিস্টার বলতেছি। সো ওই এই সংজ্ঞা অনুসারে কাউন্টার হচ্ছে একটা এক ধরনের রেজিস্টার।
এটা সংজ্ঞা অনুসারে বলা হয়, বাট দুইটাকে আমরা আলাদাই ধরি, কারণ রেজিস্টারকে আমরা সোল পারপাস হিসেবে আমরা হচ্ছে মেমোরি ডিভাইস হিসেবে চিন্তা করি, ঠিক আছে রেজিস্টারকে। আর কাউন্টারকে হচ্ছে মেমোরি ডিভাইসের চাইতে একটা কাউন্টিং ডিভাইস হিসেবে চিন্তা করি, এই কারণে নাম এভাবে আলাদা আলাদা। বাট ওই সংজ্ঞা অনুসারে ওরা মানে বেশিরভাগ বই হচ্ছে এরকম দিছে যে কাউন্টার পার্ট অফ রেজিস্টার আর কি, কারণ রেজিস্টার সংজ্ঞা দিছে যে কালেকশন অফ ফ্লিপ ফ্লপস, এই আর কি। বাট হ্যাঁ, রেজিস্টার যে শিফট রেজিস্টার আছে, শিফট রেজিস্টার কিন্তু জাস্ট মেমোরি ডিভাইস না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাস করতে ইউজ করা হয়। যেমন ইউএসবি এর মধ্যে যে করো ডেটা পাস করো, ওগুলো সব কিন্তু শিফট রেজিস্টার, অসংখ্য শিফট রেজিস্টার আছে। ডেটা কপি করার জন্য শিফট রেজিস্টার ইউজ করা হয়, ওটা লাস্টে ওই স্লাইডের লাস্টের দিকে আছে দিছিলাম, বাট দেখায়নি কারণ অ্যাপ্লিকেশন ওগুলো লাগে না। ওকে, সব ক্লিয়ার তো, তাই না এখন পর্যন্ত? ওকে, তাহলে আমরা সামনে যাই। সামনে হচ্ছে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার বা আরবিট্রারি কাউন্টার। আরবিট্রারি কাউন্টার হচ্ছে এর আগে যে কাউন্টারটা দেখছিলাম রিপল কাউন্টার, এটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি কাউন্ট করতেছে, 0 1 2 3 4 5 6 এভাবে করতে করতে 15 পর্যন্ত একটার পর একটা ধারাবাহিকভাবে কাউন্ট করতেছে। আরবিট্রারি কাউন্টার হচ্ছে যে আমাদেরকে বলে দিবে যে র্যান্ডম কয়েকটা নাম্বার দিয়ে দিবে, একটার পর একটা এরকম র্যান্ডম দিয়ে আসতেছে। এখন এটাকে হচ্ছে বানাইতে হবে। ফর এক্সাম্পল, এই যে সিকোয়েন্সটা একটু খেয়াল করো, 0 1 4 5 6 আবার 0 1 2 4 5 6 4 5 6, হ্যাঁ 0 1 2 4 5 6 আবার 0 1 2 4 5 6 আবার 0 1 2 4 5 6 এভাবে আসতেছে। তার মানে আমরা যদি একটু এটাকে ছবি হিসেবে আঁকতে চাই, এটা স্টেট ডায়াগ্রাম হিসেবে, এগুলো স্টেট ডায়াগ্রাম আঁকা সহজ, জাস্ট নাম্বার গুলো লিখবা 2 4 5 6 0 1 2 4 5 6, 0 পরে 1 1 এর পরে একটার পর একটা, আবার 0 তে আবার 0 1 2 4 5 6 এরকম যাচ্ছে। এই কাউন্টারটা আমাদেরকে বানাইতে বলছে, এটা কিভাবে বানাবো? বানানো আসলে সহজ। সো এইটা শুরু করার আগে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, যে এখানে দুইটা নাম্বার নাই, 3 আর 7, ঠিক আছে? 3 নাই 7 নাই, 3 আর 7, এখানে 7 দেই, এই দুইজন নাই। এই দুজনকে কি করব? ঠিক আছে, কোয়েশ্চেনে এটা বলা থাকবে। সবসময় মনে রাখবা যে এরকম যদি আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার দেয় এবং কয়েকটা নাম্বার মিসিং থাকে, ওই মিসিং নাম্বার গুলার নেক্সট স্টেট কত হবে। এখানে তো বুঝতেছি 0 এর নেক্সট স্টেট হচ্ছে 1, 1 এর নেক্সট স্টেট 2, 2 এর নেক্সট স্টেট 4, তাই না? নেক্সট স্টেট আমরা জানি, বাট 3 আর 7 এর নেক্সট স্টেট জানি না। সো যদি কোয়েশ্চেনে না বলে দেয় তাইলে আমরা ইগনোর করব, আর যদি কোয়েশ্চেন বলে দেয়, ইগনোর মানে হচ্ছে ডোন্ট কেয়ার লিখবো, নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার। আর যদি বলে দেয় তাহলে যেটা বলছে সেটা করবে। সো ফর এক্সাম্পল এই কেসে মানে এই কোয়েশ্চেনটাতে বলছিল হচ্ছে 3 এর নেক্সট স্টেট হচ্ছে 4 আর 7 এর নেক্সট স্টেট হচ্ছে 0। ওকে, তাহলে আমরা এরকম ছবি আঁকছি। আর যদি না বলে দেয় তাহলে আমরা আবার এটাকে ইগনোরও করতে পারি, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখবে। এই মাত্র যেটা বলছি যে নেক্সট স্টেপ বলে দিবে, নরমালি বলে দেয়, কোশ্চেন আগের কোশ্চেন গুলো দেখলে দেখবা বলে দেয়, আর যদি বলে না দেয় বেটার হচ্ছে ইগনোর করা, ঠিক আছে? সো এখন আমরা ইগনোর না করে, ইগনোর করে করি, ঠিক আছে? ইগনোর করবো এখন আমরা, তার মানে এরকম করব না, আমরা ধরবো যে আমরা জানি না 0 আর 3 আর 7 এর নেক্সট স্টেট কি। এরকম যদি হয় তাহলে আমাদের প্রথম কাজ স্টেট টেবিল আঁকা, স্টেট ডায়াগ্রাম আঁকা, সেটা তো আঁকছি। স্টেট ডায়াগ্রামের পর নেক্সট কাজ হচ্ছে স্টেট টেবিল আঁকা। সেই স্টেট টেবিল আঁকবো আগের মতো, সিকোয়েন্স রেকগনাইজার যেমন ছিল এক্স্যাক্টলি সেম। সো আমাদের যদি মনে থাকে 0 1 তারপর 2 4 5 6 আর আবার 0, ঠিক আছে? এরকম যাচ্ছে। তো এটা থেকে স্টেট টেবিল আঁকবো। স্টেট টেবিলে কি কি থাকে আমরা জানি, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আর ফ্লিপ ফ্লপ ইনপুটস। আমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে, তাহলে যে কি করবো। ওকে, যেহেতু আমাদের নাম্বার 7 পর্যন্ত, তার মানে আমাদের বিট হবে কয়টা? 3টা। সো 3 বিট এ বি সি চিন্তা করতেছি, এ বি আর সি। নেক্সট স্টেট হবে এ বি সি, তাহলে জে কে ফ্লিপ ফ্লপ কি কি হবে? জে এ কে এ, জে বি কে বি, জে সি কে সি, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আমরা স্টেট টেবিলটা ফিল আপ করবো। সো 0 থাকলে 0 নেক্সট স্টেট কত? 1, সো 1 দিব, 0 0 1, ঠিক আছে? 1 এর নেক্সট স্টেট 2, 2 এর নেক্সট স্টেট 4, মাঝখানে 3 লিখি নাই, 3টা না লিখে আমরা আসলে লিখবো। ওকে, এটা এটা এখানে ওই যে টেবিল, এটা বইয়ের টেবিল, সেই কারণে দেয় নাই, বাট আমরা দিব। আমরা হচ্ছে 0 1 1 লিখবো এবং বাকি সব এখানে সব ডোন্ট কেয়ার দিয়ে দিব, ঠিক আছে? সব ডোন্ট কেয়ার।
ডোন্ট কেয়ার মানে কি? ডোন্ট কেয়ার কখন দিচ্ছি? যখন আমরা ইগনোর করতেছি, এটার মানে ইগনোর করছি। আর যদি নেক্সট স্টেট বলে দেয়, যে এর আগে এই ছবিটাতে কিন্তু বলছে 3 এর নেক্সট স্টেট 4, তাহলে কিন্তু 4 দিব এন্ড তারপর অ্যাজ ইউজুয়াল 4 এর জন্য যেমন করতে লাগে সেগুলো করব। ঠিক আছে, ওকে। 4 এর নেক্সট স্টেট 5 এর নেক্সট স্টেট হচ্ছে 6 এর নেক্সট স্টেট হচ্ছে 0, এরপর 7 দেয় নেই বাট আমরা দিব। তো 7 এর নেক্সট স্টেট হচ্ছে ডোন্ট কেয়ার, কারণ ইগনোর করতেছি, ইগনোর করলে সব ডোন্ট কেয়ার। শেষ। বুঝা গেছে আমরা স্টেট টেবিল কেমনে আঁকছি? এই পার্টটা কেমনে করতেছি সেটাও দিয়ে এক্সাইটেশন টেবিল থেকে, এগুলো তো পারি আমরা, সিকোয়েন্স রেকগনাইজারে শিখছি। ওকে, গেল। এই হচ্ছে আমাদের স্টেট টেবিল আঁকা। স্টেট টেবিল আঁকার পর আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে ওই কেম্যাপ আঁকা প্রত্যেকটার জন্য। সো যে এর জন্য একটা কেম্যাপ আঁকবো, কে এ, জে বি, কে বি, জে সি, কে সি, প্রত্যেকটার জন্য একটা একটা করে কেম্যাপ আঁকবো। কেম্যাপ আঁকার পর আমাদের ইকুয়েশন পাবো, ইকুয়েশন পাওয়ার পর সেটার থেকে সার্কিট আঁকবো। বলো, কারো কোনো প্রশ্ন আছে নাকি এই পুরা স্টেপে? নাই? সবাই বুঝতে পারছো নাকি বুঝার চেষ্টাই করো নাই? হ্যালো, স্যার প্রেজেন্ট স্টেটে 3টে ইনপুট কেন? কারণ 3 বিট, আমাদের নাম্বার গুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মানে 7 নাই যদিও বাট 6 আছে আর কি, বেসিক্যালি 3 বিট আর কি। আমাদেরকে বলে দিচ্ছে 0 1 2 4 5 6 এ শেষ হচ্ছে, আবার 0 1 2 4 5 6 এরকম। আমরা নাম্বার গুলোকে দেখবো। সো প্রকাশ করতে আমার সবচেয়ে বড় কত বিট লাগতেছে? 3 বিট। 6 কে প্রকাশ করতে 1 1 0 লাগে, তাই না? তাহলে আমার 3 বিট লাগবে, তার মানে আমাদের নাম্বার গুলো হচ্ছে 3 বিট, সেই কারণে 3 বিট। বলো, কি অবস্থা সবাই? কি বুঝতে পারছি? যদি মানে এটা সহজ আসলে, বাট প্র্যাকটিস করা লাগে। সো তোমরা একটা প্র্যাকটিস করো, ওকে? যেহেতু সময় আছে অনেক, তোমরা একটা করো। তোমরা কোনটা করবা? এমন একটা দিই যেটা এটা করো। এটা করো যে আমি ছবিটা এঁকে দিই। 6 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 0, তারপর আবার 6, আর 4 5 আর 7 এগুলো দেয় নাই, বাট এগুলো আমরা বলে দিলাম যে 0 তে যাবে। ওকে, এই যে স্টেট টেবিলটা, স্টেট ডায়াগ্রামটা আঁকছি, সেটার জন্য তোমরা হচ্ছে এখন কি বলে, ইকুয়েশন গুলো বের করো আর কি। জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করো। সো ইউজ জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করবা আর এই ডায়াগ্রামটা ইউজ করবা। ঠিক আছে, এটা করে স্টেট টেবিলটা আঁকো এন্ড দেন ওখান থেকে ইকুয়েশন গুলো বের করো। ইকুয়েশন বের করা লাগবে, সার্কিট আঁকার দরকার নেই। স্যার এক্সামে যদি এইগুলি ডায়াগ্রাম মানে আঁকতে বলে, তাহলে কি এরকম ডেসিমেলে 0 6 3 2 1 এভাবে দিব না বাইনারিতে দিব? ইচ্ছা, আমার কোনোটাতে সমস্যা নেই। তুমি এইখানে ডেসিমেলে দাও, বাট অথবা বাইনারিতে দাও, তোমার স্টেট টেবিলে যাতে বাইনারিতে থাকে, মানে স্টেট টেবিল তো বাইনারি করা লাগবে। ঠিক আছে, এটাতে কিছু যায় আসে না তুমি ডেসিমেলে দিচ্ছ নাকি বাইনারিতে দিচ্ছ, করতে পারলে কিছু। সো স্টেট ডায়াগ্রাম দিয়ে দিছি, তোমরা হচ্ছে কি কি বের করবা? তোমরা হচ্ছে প্রথমে স্টেট টেবিল আঁকবা, দেন হচ্ছে স্টেট টেবিলের পর কি কেম্যাপ, এন্ড দেন কেম্যাপ থেকে ইকুয়েশন বের করবা। ঠিক আছে, এই তিনটা কাজ করবো। ফার্স্ট স্টেট টেবিলটা আঁকবা,
কে ম্যাপ ইকুয়েশন। স্টেট টেবিল তো জানো কি কি থাকে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আর জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট। এই করো করে হচ্ছে যে আগে করে ফেলবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও, যারটা আগে হবে তাকে বোনাস দিব, ঠিক আছে? স্যার কত নাম্বার? আগে করো না, তারপর চিন্তা করো না, ঠিক আছে? যারটা আগে হবে হইলে বোনাস দিব, ইকুয়েশন পর্যন্ত পুরোটা। সময় কতক্ষণ? আধা ঘন্টা টাইম আছে, ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত করো, শেষ। আর পড়ালেখা এইটুকুই, বাই দ্য ওয়ে কাউন্টারের পড়ালেখা এইটুকুই। কাউন্টারে আমরা কি কি শিখছি? রিপল কাউন্টার আর আরবিট্রারি কাউন্টার। ও স্যার আরেকটা জিনিস, কাউন্টারে কি সার্কিট আছে, সার্কিট ডায়াগ্রাম? কোনটাতে? এই কাউন্টারে কি সার্কিট ডায়াগ্রাম আছে সিকোয়েন্স রিকগনাইজারের মতো? হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশন গুলোর পর তো যে সার্কিট আঁকলো, এই যেটা, ঠিক আছে? ইকুয়েশন গুলো থেকে সার্কিট আঁকবা, মানে তোমাদেরকে এখন আঁকতে দেইনি, বাট ওই আঁকা তো লাগবে মেইন পরীক্ষায়। এই যে ইকুয়েশন গুলো বের করছে, যে এই যে এই নিচে ইকুয়েশন গুলো, এটার পরে হচ্ছে এই যে ছবি আঁকছে এটাতে, ঠিক আছে? সেম সিকোয়েন্স রেকগনাইজারে যা ছিল এখানেও সেম, জাস্ট এটা সিকোয়েন্স রেকগনাইজারে একটু ইজি, মানে একটু না বেশি ইজি, ঠিক আছে? ওকে, এটা করবে। হ্যাঁ, এটা না কিন্তু কেউ আবার এটা দেখো না, এটা না। ওকে করো।
স্যার করছি।
হ্যালো, করছিলাম স্যার। দিছো ইয়াতে? জি স্যার। ওকে, দেখো। হুম, হয়েছে তো মনে হয়। হয়েছে। পরের জন্য রয়েছে, ঠিক আছে। দুজনকে বলো। নাম্বারটা দিয়ে দিয়ে হ্যাঁ, দুজনকেই দিব, সমস্যা নেই। হ্যাঁ, আমিও সলিউশনটা দিয়ে দেই, যদিও আমি এটা অন্য সেকশনে করাইছিলাম, হয়ে গেল। ওকে, আমিও সলিউশনটা দিয়ে দিছি, এটা ওই সেকশনে করাইছিলাম, সো মিলে তোমাদের দুজনেরই ভালো। ওকে, হয়েছে তাহলে। আহ রায়হান আর নৌচান দুজনই বোনাস দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আজকের ক্লাস এইটুকুই। সো বুঝতে পারছো আশা করি, যেহেতু পারছো। সবাই একটু দেখো, কাউন্টার আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার থেকে অনেক কোয়েশ্চেন আসে, আগে দেখবা। আর রিপল কাউন্টার ল্যাবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মেইন থিওরির পরীক্ষাতেও আসে। সো দুইটাই একটু ভালো করে দেখো, পারবা আশা করি। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শনিবারে। সবাই সবার আইডি হচ্ছে চ্যাট চ্যাট বক্সে একটু লিখো। আচ্ছা স্যার, আরবিটারি কথার মানে কি? মানে র্যান্ডম, মানে আরবিট্রারি শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছা মতো যে কোনো কিছু নেওয়া, ঠিক আছে। সো একটা নির্দিষ্ট ইয়ে ফলো করবে না আর কি, র্যান্ডম বলতে পারো। র্যান্ডম মানে সিরিয়ালে আসবে না, পর পর আসবে না। হ্যাঁ, সো র্যান্ডম কাউন্টার বলতে পারো, মানে র্যান্ডমলি নাম্বার আসতেছে, মানে র্যান্ডমলি আসতেছে না, মানে তুমি সিকোয়েন্সটা র্যান্ডমলি লিখে দিছো মনে হচ্ছে, কোনো রিজন ছাড়া, মানে একদম জাস্ট র্যান্ডম। তো এটার কাজ কি প্র্যাকটিক্যালি? ধরো হচ্ছে প্র্যাকটিক্যালি যেরকম ওই যে সিপিইউ তে আপনি বললেন এর আগে, যে রিপল কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার, এভাবে এটার কাজ কি? নো আইডিয়া, দাঁড়াও চিন্তা করি। পিসিতে পিসিতে বলতেছো, লাইক এমনি নর্মাল তো বুঝতেই পারছো, যে ধরো হচ্ছে তুমি এমন একটা সিকোয়েন্স সিকোয়েন্স বানানোর চেষ্টা করতেছো, যে ধরো কয়েকজনকে তুমি একটা টাস্ক অ্যাসাইন করছো, সো এই টাস্কটার খবর নেওয়ার জন্য এই ডিভাইসটা, সো র্যান্ডমলি, যে ধরো আগে ধরো 7 পর্যন্ত রোল আছে, 0 থেকে 7 পর্যন্ত আইডি, সো ওদেরকে তুমি ওদের কাজ দিছো র্যান্ডম অর্ডারে, ধরো আগে 0 কে দিছো, তারপর 6, তারপর 5, তারপর 1, তারপর 2, তারপর এরকম, ঠিক আছে। সো ওদের টাস্কটাকে মনিটর করার জন্য যদি একটা কাউন্টার বানাও, যে আগে কাকে আগে করবে, তাহলে সেটা এভাবে আরবিট্রারি যাবে। তো এটা তো ধরো একটা, মানে এরকম ইউজ কেস, মানে প্র্যাকটিক্যাল ইউজ কেস তো অনেক আছে, কিন্তু পিসির ভিতরে যদি বলো, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই যে আরবিট্রারি কাউন্টার পিসিতে কোনো হার্ডওয়্যার লাগে নাকি, বাট লাগতেই পারে, বিকজ বাট লাগতে পারে আবার ওই সেন্সে যে এটা তো হার্ডওয়্যার। আমরা এখন ডিএলডি তে যা করি সব কিন্তু হার্ডওয়্যার, এগুলো সব হার্ডওয়্যার বানাচ্ছি। তো এখন পার্টিকুলারলি একটা হার্ডওয়্যার বানানো হবে যেটা এরকম কাউন্ট করবে, সেটা আমার কাছে মনে হয় না যে পিসি তে কোনো হার্ডওয়্যার এমন পার্টিকুলার লাগে, যেমন কাউন্টার নর্মাল যেই 0 থেকে সামথিং পর্যন্ত কাউন্ট করেছে, হ্যাঁ, সিকোয়েন্স অর্ডার ফলো করে 0, 1, 2 এরকম সিরিয়াল, সেটা তো আছে, ওই যে বললাম পিসি, ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার যেটা। বাট এরকম আরবিট্রারি কাউন্টার যেটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার আছে পিসির মধ্যে, এটা আমার খেয়াল নেই, ঠিক আছে। বাট ওই তো এরকম ওই অনেক অর্ডারে তো তুমি, মানে পিসির মধ্যেও ধরো প্রোগ্রাম তো এমন লিখতেই পারো যেটা এরকম অর্ডার ফলো করে, বাট ওটা প্রোগ্রাম লেভেলে হয়, হার্ডওয়্যার লেভেলে হয় না।
একদম হার্ডওয়্যার পার্টিকুলারলি সেটা আমার কাছে মনে হয় যে এরকম আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টারের কোনো হার্ডওয়্যার নেই। বাট ওই যেটা বললাম, এমন একটা যদি ডিভাইস বানাও যেটা হচ্ছে মনিটর করবে বললাম, ওইরকম ডিভাইস গুলোর ক্ষেত্রে অবশ্যই এটা লাগবে। আমাদের ভার্সিটিতে কি এরকম হার্ডওয়্যারের কোনো কোর্স আছে? ডিএলডি তেই তো এই যে ডিএলডি যেটা করতেছে এটাই হার্ডওয়্যার কোর্স, বাট আমরা তো তেমন ভাবে সুযোগ পাই নাই হার্ডওয়্যারে। মানে তোমাদের এই এই ইয়াটা গেছে এরকম যে মানে কি বলবো, যাই হোক ডিএলডি আবার তোমাদের যেমন হচ্ছে রেজিস্টার থেকে শুরু করে মোটামুটি সবকিছুই তোমরা লজিসিমে করো, সেটাও আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে করলে বেটার। নিজেদের মানে প্রজেক্ট টাইপের আমার আসলে ডিএলডি তে যদি এরকম কোনো প্রজেক্ট থাকতো, কম্পিউটার আর্কিটেকচারে যেমন মানে থাকে নর্মালি, বাট তোমাদের আবার কম্পিউটার আর্কিটেকচার কোনো ল্যাব নাই। সো কম্পিউটার আর্কিটেকচারও খালি থিওরি পড়বে। সো হার্ডওয়্যার একদম এভাবে হার্ডওয়্যার একদম মাইক্রো কন্ট্রোলারে যায় করবে আর কি, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আছে। সো মাইক্রো কন্ট্রোলারের মাইক্রোকন্ট্রোলার একটা আলাদা কোর্স। আলাদা কোর্স, মাইক্রো কন্ট্রোলার এর পুরো ইয়েটি হচ্ছে আলাদা। সো ডিএলডির পর তোমরা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার করো, তারপর মাইক্রো করো আর কি। এছাড়া হচ্ছে ইলেকট্রনিক্স এর একটা কোর্স আছে, সেখানে তোমরা অনেক ডিভাইস বানাও, বাট একদম এরকম মানে বেস লেভেল যে ডিভাইস গুলা যেমন হচ্ছে রেজিস্টার কাউন্টার এগুলা বানানো না, এগুলো ওই ডিভাইস ইউজ করবে। যেমন হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে কি করো, মাইক্রো প্রসেসর ইউজ করো 8086 তাই কোনটা করো, আমি শিওর না তোমরা কোনটা করো। মাইক্রোকন্ট্রোলার জিনিসটাই তো জানি না স্যার, এটা কি জিনিস? মানে একটা ডিভাইস, ঠিক আছে, শিখবা, এখন জানা দরকার নেই, ভবিষ্যতে শিখবা। মানে একটা হার্ডওয়্যার, ওটা কিনতে পাওয়া যায়, কিনবা, ওটা কিনে হচ্ছে ওটা দিয়ে বিভিন্ন জিনিস বানাবো, ঠিক আছে, ছোটখাটো যন্ত্রপাতি বানাবো আর কি। ইলেকট্রনিক্সে যেমন যেমন আরডিনো দিয়ে করো, মাইক্রো কন্ট্রোলারও মনে হয় আরডিনো করতে দেয়, তবে আমি মাইক্রো কন্ট্রোলার ল্যাব নেই নাই, সো আমি শিওর না যে ওইখানে তোমাদের কি কি করায় আর কি। আমাদের যেমন বুয়েটে থাকতে আমাদেরকে একদম মাইক্রো প্রসেসর আরডিনো ইউজ করতে হয়, মাইক্রো প্রসেসর ইউজ করে করতেছে। সো মাইক্রো প্রসেসর ইউজ করে আমরা হচ্ছে পুরো জিনিসটা বানাইছিলাম এরকম। আরেকটা ছোট একটা কোশ্চেন আছে, আপনি তো আমাদের অ্যাডভাইজার মানে কোর্স অ্যাডভাইজার, এখন আমি জানতে চাইছিলাম যে পরবর্তী এই সেমিস্টারে আমাদের এওপি নেওয়া উচিত হবে কিনা। অনেকে বলতেছে এটা না নেওয়াই নাকি ভালো। তোমাদের এবার ওপি শেষ তাই না? জি। ওপি শেষ, এওপির আগে আমার মনে হয় কি বলি ডেটা স্ট্রাকচার করে ফেললে ভালো। তাহলে এওপিটা কি বাদ দিয়ে দিব এই সেমিস্টারে? বাদ মানে পরে আর কি, হ্যাঁ মানে এইবার না করে পরে আরেকটু মানে ওপির পরে তোমার শিখা উচিত, ডেটা স্ট্রাকচারের কোর্সটা করে তারপর এওপি করলে, মানে ডেটা স্ট্রাকচারের ল্যাবটা করে তারপর এওপি করলে কাইন্ড অফ আরো কয়েকটা জিনিস শিখবা যেগুলা পরে কাজ করে বা কাজে লাগাইতে পারবে আর কি এওপিতে। এমনিতে নেওয়া যায়, অনেকে তো নেয় আমি যত শুনছি, বাট আমার কাছে মনে হয় যে এওপি তো বেসিক্যালি পুরো একটা প্রোগ্রাম মানে নিজে ডিজাইন করবা তাই না, মানে প্রজেক্ট বেসড, এওপি তো লাস্টে প্রজেক্ট আছে তোমাদের। সো ওইটার জন্য আমার মনে হয় যে ডেটা স্ট্রাকচারের কোর্সটা করে ফেললে মানে ডেটা অ্যাটলিস্ট ওয়ানটা, যেটা 2 এর আগে মনে হয় এওপি করা যায়, বাট অ্যাটলিস্ট ডিএসএ 1 যেটা সেটা করে দেন ডিএসএ 1 থিওরিয়াল ল্যাব সেটা করে দেন হচ্ছে এওপি করলে আমার কাছে মনে হয় ভালো অ্যাটলিস্ট। বাট আগেও করতে পারো, অত সমস্যা নেই, মানে তো ইয়া না স্টিল, মানে এমন না যে তুমি ডিএসএ শিখে ডিএস এর কোনো কিছুই ইমপ্লিমেন্ট করতে যাবে, বাট ওই শিখলে আর কি একটু নলেজ ভালো থাকবে। দেন এওপি যেহেতু পুরো প্রজেক্ট বেসড, সো এটার জন্য বেটার আমার কাছে মনে হয়। কি অবস্থা? ঠিক আছে, তাহলে যদি আইডি লিখে ফেলো তাহলে হচ্ছে লিভ দিতে পারো। আপনি কোনো এওপি কোর্স করান? এওপি না, এওপির আমি কোনো কোর্স করাই নাই, আমি ডিএসএ করাই এখন এইবার, আর নেক্সট বার তো চলে যাবো, সো অবশ্যই আর সামনেও করাবো না কিছু, এটা আমার লাস্ট ইয়ার। তো চলে যাওয়ার আগে কিন্তু ট্রিট দেওয়া লাগবে আমাদের সবাইকে। ইনশাআল্লাহ দেখি ক্লাস শেষ হোক, কি বলে শুরু হোক, শেষ বলতেছি মানে অনলাইন গুলা শেষ হোক। আমি সিরিয়াসলি এইভাবে অনলাইনে নিতে আমার প্রচন্ড বিরক্ত লাগে, ঠিক আছে, অনলাইনে নেক্সট সেমিস্টারে থাকবেন না? না, আমি তো এই অগাস্টে চলে যাচ্ছি, অগাস্টের প্রথমে চলে যাবো কিন্তু জুলাইয়ের শেষের দিকে। তো ওই তো মানে আবার আসবেন কবে? 1 বছর পর? 5 বছর পর। 5 বছর?
5 বছর পর পিএইচডি, তো পিএইচডি 5 বছর 2030 পর্যন্ত। আর প্রবাবলি আসবো না, মানে কারণ আমি যেই জিনিসে করতেছি ওইটার বাংলাদেশের স্কোপ অনেক কম অনেস্টলি। কোনটা নিয়ে করতেছেন পিএইচডি? বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি আর কি। সো আমি বায়োলজিক্যাল ডেটা সিকোয়েন্স এআই নিয়ে করতে পারতেন না, এখন তো সব ইয়ে। বেসিক্যালি আমারটা হচ্ছে ডিপ লার্নিং ইন বায়োলজি, ঠিক আছে? মানে আমার যে পিএইচডি টপিক সেটা হচ্ছে ডিপ লার্নিং ইন হচ্ছে বায়োলজি, মানে বায়োলজিক্যাল ডেটার উপর হচ্ছে মেশিন লার্নিং মডেল মানে। এই পুরাটা কোর্স থেকে আপনার নিজেরই স্পন্সর করা নাকি কোনো না, না, না। স্কলারশিপ আছে? পুরোটাই হচ্ছে ফান্ডেড, মানে স্কলারশিপ আর কি। নিজের টাকায় কেন যাবো? অনেক কষ্টকর হবে এত টাকা পয়সা। ইউএসএ তে এখন ট্রাম্পে সমস্যা করতেছে ভিসা টিসা নিয়ে, ইমিগ্রেশন নিয়ে। হ্যাঁ, সামহাও আমারটা ঠিক মতো হয়ে গেছে আর কি। অনেক লাকি বলতে পারো, জানি না, মানে অনেক অনেক সিচুয়েশন অনেক খারাপ, অনেকেরই এবার হয়নি, ফান্ড কাটও অনেক হয়েছে, তো ওই কারণে যাওয়া এবার বেশ। কোন ইউনিভার্সিটিতে যাইতেছেন আপনি? ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। ওয়াও, হ্যাঁ, পোস্ট করেন ফেসবুকে, দেখবো না আমরা। হ্যাঁ, হ্যাঁ, করবো, সমস্যা নেই। আর মানে আসি তো তুমি জানি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানি, কথাবার্তা হবে, সমস্যা নেই। ওগুলা না, বাট ওই তো মানে এই হচ্ছে ইউতে আমার এটাই লাস্ট ট্রাইমেস্টার। এর পরের বারটাতে মানে এর পরের থাকা পসিবল হবে না আর কি। আমি চাইছিলাম এর পরের বারটা অ্যাটলিস্ট যদি অর্ধেকও থাকা যায় মিড পর্যন্ত, বাট ওই এইবার তো একটু সব পিছায় গেল, তাই জুলাইয়ের মাঝামাঝি শেষ হবে বা একটু পরের দিকে, তারপর পরে তার 10-15 দিনের জন্য তাই কি করবো। এই কারণে হচ্ছে এই ট্রাইমেস্টার শেষে চলে যাচ্ছে। আপনাকে আমরা জানাই। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।